আসসালামু আলাইকুম। আমাদের 25তম পর্বের ক্লাস। তো আজকের ক্লাসেই মূলত আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়গুলোতে আমরা প্রবেশ করব। যাই আমি আমার মতো ইউনিট সেটআপটা করে নিব। আর এখানে আমাদের প্রচলিত নকশা সাধারণত ৪ টা নকশা পাওয়া যায় আমাদের প্রচলিত নকশা। ১৬ ইঞ্চি, ৩২ ইঞ্চি, ৬৪ ইঞ্চি এবং ৮০ ইঞ্চি। যেহেতু আমাদের ১৬ ইঞ্চির নকশাগুলো বেশি, গ্রামাঞ্চলের নকশা ইয়েগুলোতে ১৬ ইঞ্চি স্কেলটা বেশি। তো শহরাঞ্চলের দিকে একটু ৮০ ইঞ্চি স্কেলের নকশাগুলো বেশি হয়। তো যেহেতু ১৬ ইঞ্চি স্কেলের নকশা বেশি, এজন্য আমরা এখানে বাই ডিফল্ট টেক্সাইড ১০ ফিট দিয়ে রাখবো। ৩২ ইঞ্চি হলে বাই ডিফল্ট দিয়ে রাখবো ৫ ফিট। ৬৪ হইলে ৫.৫, ৮০ হইলে ২ ফিট দিয়ে রাখবো। হ্যাঁ? এটা আমরা মুখস্থ এটা আমাদের। আচ্ছা আমার ইউনিট সেটআপ ওকে। এখন আমরা যেহেতু লেয়ারের কাজ জানি, এলে ইন্টার। তো এখানে যেহেতু আমি একটা ম্যাপ নিব, এটা সিএস ম্যাপ নাকি বিএস ম্যাপ এটা আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। ঠিক আছে? তো সাপোজ ধরেন বিএস ম্যাপ, লেয়ারের নাম দিলাম ই এস ম্যাপ। ওকে, এই বিএস ম্যাপ লেয়ারটা আমরা ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে দেবো। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে হলো এখানে ম্যাপটা নিয়ে আসবো। ঠিক আছে? ম্যাপ নিয়ে আসার অনেকগুলো প্রসেস আছে। এর মধ্যে কয়েকটা প্রসেস নিয়ে আমরা আজকে ২টা বা ৩টা প্রসেস নিয়ে আমরা কথা বলবো। তো এর আগে একটু ম্যাপটা আমরা একটু দেখে আসি। বই রাখছি। আচ্ছা, এখানে একটা ম্যাপ পাইছি। আচ্ছা, এই ম্যাপটা ১৬ ইঞ্চি করলে ১ মাইল স্কেলের ম্যাপ। এটা হচ্ছে হলো কাকলি। এটা কি ম্যাপ বলতো কাকলি? এটা কি জানি ম্যাপ এটা। কাকলি, এটা কি ম্যাপ? এটা সিএস ম্যাপ না বিএস ম্যাপ না এস এ ম্যাপ? জানো? আচ্ছা, সিএস জরিপটা মূলত হয়েছে, অফিসিয়ালি হয়েছে 1888 থেকে 1888 থেকে 1940। সিএস জরিপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। তাহলে এখানে ম্যাপে দেওয়া আছে মেড বাই দা অথরিটি অফ গভর্নমেন্ট ইন 1916 টু 1919। সিএস ম্যাপের সময়কাল 1888 থেকে 1940। তাহলে এটা কি ম্যাপ কাকুলি? দূর, পারে না। সিএস ম্যাপ। তো সিএস ম্যাপ কি জিনিস এটা নিয়ে আমরা পরে কথা বলবো, পরে কোনো একটা দিন কথা বলবো, অবশ্যই কথা বলবো। তো আমরা যেহেতু অটোক্যাডের বিষয়ে একটু আমরা থাকতে চাই, হ্যাঁ, এটা সিএস ম্যাপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ম্যাপটা কিভাবে আমরা অটোক্যাডে নিয়ে আসবো এটা আমরা দেখবো। প্রথমে ম্যাপটা কি করব, অটোক্যাডে প্রতিস্থাপন করব, বসাবো আমার এই আর্টবোর্ডের উপরে। এই প্রতিস্থাপন করব বা বসাবোকে ইংরেজিতে বলে ইনসার্ট। এখন আমরা এখানে একটু দেখি ইনসার্ট কই আছে। ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, ড্র। ইনসার্ট কোথায় কাকুলি? ও কাকুলি রানী। আচ্ছা, এই যে ইনসার্ট, হ্যাঁ, এই যে উপরে উপরে ইনসার্ট, এই ইনসার্টে আমরা একটা ক্লিক দেব। আমাদের ম্যাপ গুলা যেহেতু রাস্টার ইমেজ, রাস্টার ইমেজ, ভেক্টর ইমেজ ২ ধরনের হয় ম্যাপ গুলা। হ্যাঁ, তো আমরা যাই কত কিছু আমাদের মাথায় রাখার দরকার নেই, এটা একটা বড় ব্যাখ্যা আছে। তো বেশি বড় ব্যাখ্যাতে গেলে আবার মুশকিল। তো যখন আমরা ইনসার্টে একটা ক্লিক দিব বা মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, এখানে কয়েকটা অপশন আসবে। ঠিক আছে? একটা মেনু বের হবে। ডিডব্লিউজি রেফারেন্স, ডিডব্লিউজি ওভারলে, ডিজিএন ওভারলে, পিডিএফ ওভারলে, রাস্টার ইমেজ রেফারেন্স। তো আমাদের ইমেজ সাধারণত ২ ধরনের ইমেজ হয়। মানে ম্যাপগুলো ২ ধরনের হয়। একটা পিডিএফ হয়, আর একটা হয় হলো জেপিইজি। তো এটা যেহেতু জেপিজি যেখানে লিখা আছে, জেপিজি যেখানে স্ক্যান এত 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 জেপিজি। ঠিক আছে? তাহলে আমাকে এখানে ক্লিক দিতে হবে হলো ইনসার্ট রাস্টার ইমেজ রেফারেন্স। এখানে আমরা একটা ক্লিক দেবো। যখনই আমরা এখানে একটা ক্লিক দেবো, আমার কম্পিউটারের কোন লোকেশনে ম্যাপ আছে ওটা সে জানতে চাইবে যে তোমার কোন লোকেশনে আছে। তো সাধারণত মানুষের এখানে এই কম্পিউটারে, এটা তো আমার কম্পিউটার না, এটা জাহিদের কম্পিউটার। এখানে চলো 10 পিসি কই গেল যে, এখানে এখানে 10 পিসিতে ক্লিক করে দেখেন এখানে অনলি একটা ড্রাইভ আছে।
আরো ২-৩ টা ড্রাইভ অনেক থাকতে পারে। তো সেই ড্রাইভ গুলোতে ম্যাপ আছে। তো এখানে ম্যাপগুলো সব আমার ডেস্কটপে আছে। এইজন্য আমি এখানে ডেস্কটপে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে ম্যাপটা আমি নিব। কিন্তু এখানে যে কোনটা ম্যাপ? এই যে এটা স্ক্যান। আমি আগেই ম্যাপের নামটা দেখে আসবো। দিয়ে ওপেন এ ক্লিক দেব। যখনই ওপেন এ ক্লিক দেব, তখনই আমার এরকম আ একটা পপ আপ উইন্ডো আসবে। হ্যাঁ? তো এইখানে লিখা আছে হলো, এইখানে লিখা আছে দেখেন, এখানে অনেক কিছু আছে। এত কিছু মাথায় রাখার দরকার নাই। এখানে আমরা দিব হলো ফুল প্যাথ। ঠিক আছে? আর এখানে স্কেল ফ্যাক্টরটা সেট করতে হবে। এখন ১৬ ইঞ্চ ইকুয়াল টু ১ মাইল স্কেলের স্কেল ফ্যাক্টরটা কত? ১৬ আমরা সবাই জানি ১৬ ইঞ্চ ইকুয়াল টু ১ মাইল স্কেলের স্কেল ফ্যাক্টরটা হচ্ছে হলো ৩৯৬০। দেখো ৩৯৬০। দেন ওকে। নিয়ে আসার পরে যখন এই চলে আসবে বোর্ডে, জাস্ট একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক দিব, তাহলে আমার ম্যাপটা চলে আসছে। এবার জুম আউট করব। এই যে ম্যাপ কিন্তু আমার কম্পিউটারে চলে আসছে। তো আমি আরেকটা ম্যাপ নিয়ে আসি। কাকুলে আমাকে একটু শিখে দাও তো কিভাবে করব। রবিন, কেউ নাই। প্রথমে ইনসার্টে ক্লিক দিব, তারপরে এখন আমাকে রাস্টার ইমেজে ক্লিক দেবো। আমার কম্পিউটারে যে লোকেশনে ম্যাপ আছে ওই লোকেশনে ম্যাপটা, এই একটা ম্যাপ যেহেতু নিছি, আমি আরেকটা ম্যাপ নিয়ে আসি। আর কি ম্যাপ নেই? একটু খুঁজে দেখি। এগুলো ম্যাপ। ব্যাক দিয়ে পিছনে ফিরে আসলাম। এই যে এই তীর চিহ্ন দিয়ে পিছনে ফিরে আসে। মানলাম। আচ্ছা, এখান থেকে একটা ম্যাপ নেই। ওপেন। এরপরে কি করব? ফুল প্যাথ নাকি? ফুল প্যাথ না রিলেটিভ প্যাথ? আর এখানে টিক মার্ক থাকবে। টিক মার্কটা ক্লিক করে তুলে দিতে হবে। তারপর এখানে প্রথমে আমাকে ম্যাপের স্কেলটা দেখতে হবে। হ্যাঁ? যদি ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল হয়, স্কেল ফ্যাক্টর হচ্ছে ৩৯৬০। ৩২ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে যদি ম্যাপ হয়, তাহলে স্কেল ফ্যাক্টর কত হবে? রবিন? এই রবিন জানে না। আচ্ছা, ৩২ ইঞ্চির ক্ষেত্রে অর্ধেক ১৯৮০। ৬৪ ৬৪ ইঞ্চির ক্ষেত্রে ৯৯০ না ৯৮০? আর ৮০ ইঞ্চির ক্ষেত্রে ৭৯২ না ৭০০ কত? আচ্ছা, এটা যত ১৬ ইঞ্চি কাল্ট ১ মাইল স্কেলে ম্যাপ, এটা ৩৯৬০ দেই। ৩৯৬০। ওকে। ম্যাপটা এখানে বসাইলাম। দেন এটা কি আসলে ১৬ ইঞ্চি এটা? হ্যাঁ, এটা ১৬ ইঞ্চি। ঠিক আছে, ম্যাপ আসছে? আচ্ছা। এবার ম্যাপ আসার পরেই এই যে এখানে একটা স্কেল আছে, স্কেলের নাম কি বলতে পারবা? রবিন? এই স্কেলের নাম কি? এই যে এখানে স্কেল অঙ্কন করা আছে। এটা হচ্ছে হলো গান্টার স্কেল, বা অনেকে এটাকে ডায়াগোনাল স্কেলও বলে। শুনছি আরকি। ডায়াগোনাল শব্দটা কতটুকু সঠিক এটা আমি জানি না। কারণ এটা নিয়ে আমার নিজেরই কিছু বিতর্ক আছে। আমার নিজেরই আপত্তি আছে। তো যাই হোক, অনেকে এটাকে ডায়াগোনাল স্কেলও বলে, আবার অনেকে গান্টার স্কেলও বলে। তবে গান্টার স্কেল বললে এটাই অধিকতর সঠিক। ঠিক আছে? তাহলে এই স্কেলের মাপটা সাধারণত হয় হলো ২ ইঞ্চি। তাহলে ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইলের ক্ষেত্রে ২ ইঞ্চি ইকুয়াল টু কত ফিট হবে? রবিন? ৬৬০ ফিট। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ৬৬০ ফিট হবে। যদি ২ ইঞ্চি হয়, তাহলে আমরা অ্যালাইন করে একটু দেখি এটা ৬৬০ ফিট কিনা। ডাইমেনশন লাগায় দেখি। ক্লিক, ক্লিক। ২ ইঞ্চি ইকুয়াল টু আমরা জানি ১৬ ইঞ্চি ইকুয়াল টু ১ মাইল স্কেলে ৬৬০ ফিট। এখানে আছে কত? ৬৭৫ ফিট। আচ্ছা, আমি একটু টেক্সট হাইটটা আরেকটু বাড়ায় দিই। তাহলে আমাদের সবার দেখতে এবং বুঝতে সুবিধা হবে আরকি।
তাহলে এখন এটা কি হইলো, তোমার ক্যালকুলেশনের সাথে কি মিললো? ও রবিন, তাহলে কি হবে, কি হইবে এখন? আচ্ছা, তো এটার সলিউশন দুইটা দল দুই ভাবে দেয়, এটা নিয়ে অনেক মতৈক্য আছে। ঠিক আছে, এক পক্ষ বলে যে এটা 775 ফিট আসছে, এটাকে তুমি অ্যালাইন করো 660 ফিটে। 660 ফিটে একটা লাইন করে আমি একটু কপি করি। আমি কিন্তু কিছু বলি না, আমার মন্তব্য পরে করব, হ্যাঁ? মানুষের মন্তব্যগুলো আমরা আগে জানবো। এক পক্ষ বলতেছে তুমি একটা 660 ফিটের লাইন অঙ্কন করো। 660 ফিট অঙ্কন করে এই লাইনটাকেও 660 ফিট বানাই দাও। কিভাবে বানাই দেবো? প্রথমে আমরা একটা লাইন টানবো এর উপর দিয়ে, হ্যাঁ? একটু মোটা লাইন লাগবে, তাহলে দেখতে পাবে সবাই। অর্থ অপ হবে, প্রশ্নাবহ হবে, প্রায় সোজাসুজি একটা জায়গাতে দিতে হবে। এখন এটাকে অ্যালাইন করতে বলতেছে, অনেকে বলতেছে এটা আপনি 660 ফিটে অ্যালাইন করে দেন, মানে এই এটাকে 660 ফিট বানাই দেন। আমি একটু ডাইমেনশনটা আবার একটু চেক দিই। আচ্ছা, 675 ফিট। এখন অনেকে বলতেছে পুরাটা সিলেক্ট করেন, এ এল, ইন্টার, এই পয়েন্টটা ফার্স্ট সোর্স পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্ট, সেকেন্ড ডিস্টিনেশন পয়েন্ট, ইন্টার অ্যান্ড ইয়েস। এবার পরিমাপ করে দেখো, যেহেতু 660 ফিটে আমি অ্যালাইন করছি, এটা অবশ্যই 660 ফিটে হবে। এবার অ্যালাইন করে দেখো, 660 ফিট হয়ে গেছে। এইটুকু কি বোঝা গেছে রবিন? যেহেতু আমরা ক্যালকুলেশনে আসি, ঠিক আছে, যেহেতু এটা 2 ইঞ্চি, যেহেতু 2 ইঞ্চি এটা বাস্তবে মেপে, সেহেতু খুব স্বাভাবিকভাবে 660 ফিটই হওয়ার কথা। তো এই জন্য আমরা 660 ফিট বানাই দিলাম, মানে পন্ডিতি করে 660 ফিট আমি বানাই দিলাম। এখন 660 ফিট বানানোর পরে আমি এখন হার্ড কপির সাথে মাপগুলো একটু জাজ করতেছি, চেক করতেছি। তো 660 ফিটে এটা এটা 660 ফিট বানানোর পরে হার্ড কপিটা জাজ করে দেখি যে হার্ড কপির সাথে এই মাপগুলো একটাও অটোকাটা মাপ মিলে না। এক একটা মাপ 5 ফিট, 6 ফিট, 7 ফিট করে ডিফারেন্স হয়ে যাইতেছে। তাহলে কি এটা, আমি ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু 660 ফিটই কিন্তু সঠিক। তাহলে কি এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? তাহলে কি ক্যালকুলেশন অনুযায়ী যেটা আমরা 660 ফিট বানাইনি, তাহলে কি এটা কি ঠিক হবে? ও রবি, আমার যদি হার্ড কপির সাথে মাপ যদি একেবারে না মিলে, বলো তো এটা কি কেউ মেনে নিবে? আচ্ছা, এইটা হলো একটা পক্ষ, হ্যাঁ, যারা এই গানটার স্কেলটাকে 660 ফিট বানানোর পক্ষে। আর একটা পক্ষ আছে, ওই পক্ষ বলে নকশাটা অটোক্যাডে ইনসার্ট করা পরে যেভাবে আছে এইভাবে রাইখে এখন মাপজোক দেওয়া শুরু করো। তো তখন আমি দেখলাম নকশা যেভাবে আছে এইভাবে রাইখাই মাপজোক শুরু কইরা দেখলাম যে হার্ড কপির সাথে অনেকাংশে হার্ড কপির সাথে মাপ মিলে যাইতেছে। আমরা একটা দুটা মাপ একটু দেখি। দুইটা স্কেল, একটা 660 ফিট বানাইছে আর একটা এই হার্ড কপি হলো যেভাবে আছে ওইভাবে রাখছি। এটার মাপ এখানে আসছে হলো 448 ফিট 11 ইঞ্চি। এবার এইটাতে দেখি মাপ কত। আমরা সিদ্ধান্তে পরে যাব, আমরা একটু মানুষের ওপিনিয়ন্স গুলা নিয়ে একটু কথা বলবো। এটা 441 ফিট, আর এটা জানি কত, 449 ফিট। তার মানে এখানে মোটামুটি রকমের পার্থক্য আমরা দেখলাম হলো 8 ফিটের, নাকি? এই রবিন মিয়া, এই রবিন মিয়া, তুমি আরেকজনের বাড়ির ভিতরে যে 8-9 ফিট ঢুকে দাও, তোমার কি আস্ত রাখবো? তো আমরা, আমি নিজে আমার কথা বলতেছি, আমি ব্যক্তিগতভাবে হার্ড কপির সাথে মিলাই দেখলাম, হার্ড কপিতে এটা প্রায় 447 ফিট
আছে কিংবা 449 ফিট আছে। তাহলে আমি এই মাপটাকে এই সরাসরি নকশাটা ইনসার্ট করে 675 রাইখাই আমি কাজ করব নাকি 660 আমি অ্যালাইন করব? ও রবিন মিয়া, তাহলে 675 যেহেতু অধিকতর সঠিক আসতেছে, আমরা তাহলে এটা 660 ফিটে অ্যালাইন করব না, কিন্তু আমাদের ক্যালকুলেশন ওয়াইজ এটা কিন্তু 660 ফিট, কি 660 ফিট হওয়ার কথা। আচ্ছা, এই গেল একটা পক্ষ। আর একটা পক্ষ আছে, সেই পক্ষের ডিমান্ড হচ্ছে হলো যে আপনি একটা কাম করেন, এই যে হার্ড কপি, এটার একটা হার্ড কপি, কাগজের কপি আর কি, হার্ড কপি বলতে আমি বুঝাইতেছি কাগজের কপি। আর একজন আমার পুরো প্রস্তাব দিতেছে, এই যে এইখানে এই লাইনটা আছে না, হার্ড কপিতে এই লাইনের মাপ নেন। হার্ড কপিতে যদি এই লাইনের মাপ 447 ফিট পান, এখানে আছে 448 ফিট বা 449 ফিট। এখন আরেকটা পক্ষ বলতেছে এখান থেকে একটা গুনিয়া স্কেলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি পরিমাপ করেন, পরিমাপ করে দেখলেন যে 446 ফিট কথার কথা, কিংবা 450 ফিট বা 451 ফিট হার্ড কপিতে পাইলাম। আমরা তো হার্ড কপিতে গুনিয়া স্কেলে পরিমাপ করতে জানি, জানি না? এই রবে তোমার মারবো কিন্তু, তাড়াতাড়ি কথা বল। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে হার্ড কপিতে যদি এটা পাই, সাপোজ, সাপোজ ধরো 452 ফিট কথার কথা আর কি, আমি জানি না 452 হবে কিনা, হার্ড কপিতে গুনে স্কেলে পরিমাপ করলে বোঝা যাবে। আমি যে সাপোজ ধরেন 452 ফিট পাইলাম, তাহলে একটা পক্ষ বলতেছে এটা 452 ফিটে অ্যালাইন করো, 452 ফিট বানাও, 452 ফিট ইন্টার কইরা এটা, এই লাইনটা 452 ফিটে অ্যালাইন করো। এই রবিন মিয়া, যেহেতু আমি আমি গুনিয়া স্কেলে এই বাহুটার মাপ 452 ফিট পাইছি, হ্যাঁ, তাহলে এটা পুরাটা, এটা তাহলে 452 ফিটে আমরা অ্যালাইন করে দিই নাকি? এ এল ইন্টার, এই পয়েন্টটা এখানে মিলাই দিলাম, এই পয়েন্টটা এইখানে মিলাই দিলাম, ইন্টার, ইয়েস। এবার দেখো এটা 452 ফিট হয়ে গেছে। কি বুঝলে রবিন মিয়া বলো তো? কিছুই বুঝি নাই। এখন এখানেও একটা, এই হলো তিনটা ওপিনিয়ন্স ম্যাপের ব্যাপারে, ঠিক আছে? আমরা হচ্ছে হলো আমরা হচ্ছে হলো মোটামুটি রকমের কখনো এভাবে অ্যালাইনও করি হার্ড কপির সাথে, হার্ড কপি পাইলে কখনো হার্ড কপির সাথে অ্যালাইনও করি, মানে আমরা বলতে আমার কথা বলতেছি আর কি। কখনো অ্যালাইনও করি, আবার কখনো নকশা অটোক্যাডে ইনসার্ট করার পরে যেমন আছে তেমনই মাপ শুরু করে দিই। আমরা কি করি রবিন মিয়া? লাইটে দেন, লাইটে দেন। একটু বাকিরা কথা বলেন, রবিন মিয়া একটু শুনতে থাকুক, বাকিরা কথা বলেন, কারণ আপনারা তো কাজ করেন মোবাইল ক্যাট, টোবাইল ক্যাট বা অটো ক্যাটে অনেকে কাজ করেন। এই আমি তিনটা ওপিনিয়ন্স এর কথা বলছি, কোন ওপিনিয়ন্সটা আপনার মতে বেস্ট, বা আপনি আমার কোনো ইয়ে বুঝতে পারেন না এরকম কোনো কিছু যদি থাকে, আমার কোনো কথা। হ্যাঁ, আর আমার হাতে যদি হার্ড কপি না থাকে তাহলে, সাপোজ ধরো আমার কাছে হার্ড কপি নাই, মানে এক্ষেত্রে আর আমি কোনো কিছুর সাথে অ্যালাইন করবো না। আর যদি হার্ড কপি থাকে তাহলে হার্ড কপিতে আমরা একটা বাহুর মাপ গুনে স্কেলে নেব, নেওয়ার পরে গুনে স্কেলে যত ফিট পাইছে অত ফিটে এই বাহুটা অ্যালাইন করে দেবো, অত ওই অত ফিটে এই বাহুটা বানাই দেবো।
তাসবির বুঝা গেছে? সেটার মানে যতটা কাছাকাছি মনে করবো যে আমার এটা সঠিক আছে, তখন উনি ওইটাকে ধরেই আমি কাজ করলে মনে বেশি হবে বাস্তব হচ্ছে। এখন কোন আমিন যদি বলে আমি গুনে স্কেলে কাজ করি না, গুনে স্কেল ধরি না, তাহলে তারা কি বলা যায়? তাকে আমি বলে থাকি। আচ্ছা, রাইট। তাহলে আমাদের কিন্তু আমরা যতই ডিজিটালে আসি, আমাদের শিকড়টাকে কিন্তু ভোলা যাবে না। তো মেইন কথা হলো, কাজের সূক্ষ্মতা বাড়াইতে, কাজের অ্যাকুরেসি রেট ইনক্রিজ করতে বা বৃদ্ধি করতে আমাকে কিন্তু মাঝে মধ্যে গুনিয়া স্কেলটাও হার্ড কপি যদি আমার হাতের কাছে থাকে, ক্লায়েন্টের কাছে আমি হার্ড কপি অবশ্যই চাইবো। ক্লায়েন্ট যদি দেয়, না দিলে তার কিছু করার নাই। যদি দেয় তাহলে আমি একটু অটোক্যাডের সাথে হার্ড কপির মাপ, কয়েকটা মাপ মিলায়ে দেখবো নাকি। ও তাসবির, তো এখানে আমি তিনটা ওপিনিয়ন্স দিছি। একটা 660 ফিটে অ্যালাইন করা চোখ বন্ধ করে, এই এই এটা 660 ফিটে অ্যালাইন করা এই গানটার স্কেলটা। আর একটা ওপিনিয়ন্স হচ্ছে নকশা অটোক্যাডে ইনসার্ট করার পরে যেমন আছে এমনই মাপ শুরু। আর আরেকটা হলো, এই একটা বাহু আমি গুনিয়া স্কেলে হাত কপিতে মেপে দেখলাম, মেপে দেখার পর ওই বাহুটাই আমি অত ফিটেই অ্যালাইন করে দিলাম। কোন ওপিনিয়ন্সটা অধিকতর গ্রহণযোগ্য মনে হইতেছে তাসবির আহমেদ? আমার তো মনে হচ্ছে যে নকশাতে গুণে তেলে একে আর হুবহু অ্যালাইন করে ২ টা সমস্যা পাওয়া যায়। মানে প্রথমটা না দ্বিতীয়টা না। আপনি যে সেকেন্ডটা বলতেন ওইটা। রাইট। আমি বলতেছে প্রথমটাও না দ্বিতীয়টাও না, প্রথমটাও না দ্বিতীয়টা না, সেকেন্ড বলছো ওটা রাইট মানে কি বললো? বলতে চাই নকশাতে ৬৬০ পেজ স্কুল আমার তৈরি করার দরকার নেই। কারণ বাস্তবে বর্তমানে যে ম্যাপগুলো আছে সবাই সাধারণত ওইভাবে স্কেল ধরে ধরে করছে। ওইটার সাথে সামঞ্জস্য যেভাবে ম্যাপে এত ভাবে তৈরি করলে মনে হয় ভালো। যেভাবে তাতে আরকি কোনো বা কোনো কাজ লাগবে না। আচ্ছা, এখানে তাসবিরের ওপিনিয়ন্সটা হলো, আমি একটু ক্লিয়ার করি, হয়তো তাসবিরের কথা আপনারা বুঝছেন কিনা। ওর ওপিনিয়ন্স হলো যে আপনি 660 ফিট এটা বানায়েন না, এই গানটা স্কেলটা 660 ফিট বানায়েন না, আবার কোন লাইনের সাথে আপনি অ্যালাইনও করেন না, কম্পিউটারে ডাইরেক্ট অটোক্যাডটা এই ম্যাপটা ইনসার্ট করার পর বসানোর পরে যা আছে তাই আপনি মাপ শুরু করে দেন। এটাই তো নাকি তাসবির? এটা আমার নকশা কি স্যার এগুলি চেক করতে হবে ঠিক আছে কিনা, কাছাকাছি আছে কিনা, তাইলে আমি বলবো যে আমার এটা ঠিক। না আচ্ছা, হলে ঝামেলা হয় তাহলে বলবো ঝামেলা আছে। আমার বক্তব্য কি পরিষ্কার তাসবির? আপনার কাছে কি আমার বক্তব্য পরিষ্কার? তাসফির ভাইয়ের সাথে আমিও একমত স্যার। আমি যেটা করি স্যার, যেটা আছে আমি ওইটাই দিই। পাশাপাশি গুনিয়া ধরি, এটা মিলে কাজ করি। যদি একটু কম বেশি হয় তাহলে কম্পিউটার ধরি। আর যদি পার্থক্য বড় আসে তাহলে স্যার গুনিয়া ধরে যেটা আসলে রাইট। এখানে আমরা কিন্তু ওপিনিয়ন্স নিতেছি, এমন না যে স্যার প্রশ্ন করলে উত্তর দিলাম ভুল হয়ে গেল না। এটা কিন্তু এই এই যে এখানে যে গানটার স্কেলটা আছে, এটা যে 660 ফিট হওয়ার কথা, এটা আপনি অস্বীকার করবেন? আপনি বলবেন যে না না, এটা 660 হবে না, এটা অস্বীকার করতে পারবেন? তো হওয়ার কথা, কিন্তু বাঙালি তো স্যার এখন এখন হার্ড কপিতেই মেপে এখানে 660 ফিট, কিন্তু হার্ড কপিতেই পাওয়া যায় না। তাহলে হার্ড কপিতে 660 ফিট না পাইলে আপনি আবার কিসের বেসিসে 660 ফিট বানাবেন এটা? কিন্তু তাসবিরের ক্যালকুলেশন বলতেছে এটা 660 ফিট হইতে হবে নাকি? স্যার ঠিক বলতে হবে, কিন্তু আমি স্যার এটা মানে ইয়ে যাতে ৬৪০ থেকে এর উপরে আবহাওয়া দেয় তাই সেটাই বলে ধারণা করা এখন হচ্ছে। তাসবির এখানে এখানে দেখেন, এইটা এই বাহুর মাপটা আমি হার্ড কপিতে মেপে দেখলাম। এটার মাপ হলো 452। এটা 452 অ্যালাইন করার পরে দেখেন এখানে আমার স্কেলটা কত হয়ে গেছে, 680। আগে ছিল 75, আগে ছিল 75 80। কোন বলেন তো, এটা একটা জলজান্ত প্রমাণ না যে সবকিছু গণিত মেনে চলে না? এখানে যদি গণিত অ্যাপ্লাই করেন, এটা কিন্তু 660 ফিট আপনাকে বানাইতে হবে কিন্তু। ইয়েস অর নো? ঠিক আছে। তার মানে এখানে কি গণিত অ্যাপ্লাই হইলো? হ্যাঁ, এখন বিষয় হলো, এই যে এটা যে 660 ফিট হইলো না, 680 হলো, 75 হলো, যাই হোক, এর দায় কি তাসবির আহমেদের? এটা কি তাসবির, এই নকশাটা কি তাসবির বানাইছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারা তাহলে তাহলে নকশায় যদি ভুল থাকে, নকশায় যদি ভুল থাকে, আপনি ভুলই করবেন। কারণ নকশা যেহেতু গেজেটেড, মানে দেশের আইন, নকশা কিন্তু দেশের আইন। তার মানে দেশের আইন যদি একটা ভুল হয়, আপনি যদি বলেন যে দেশের আইনে এটা ভুল,
তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। আপনি কি দেশের আইনকে যতই ভুল হোক, ওটা কি কেউ ভুল বলতে পারেন? এই যে যেমন রিসেন্ট বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হলো, এটা কিন্তু দেশের আইন, আওয়ামী লীগ নিষিদ্ধ। তো এখন বিষয় হলো, আপনি যদি এখন বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আমি মানি না, তাহলে আপনার জেল হয়ে যাবে না? ঠিক সেরকম এই নকশাটাও কিন্তু এটা দেশের আইন, গেজেট হয়ে গেছে মানে কি, এটা এখন দেশের আইন। এখন দেশ আপনার গণিত বলতেছে এটা 660 হইতে হবে। আপনার নকশাটা ইনসার্ট করার পর দেখলেন যেটা হয়ে আছে 675। আপনি আবার একটা বাহু অ্যালাইন করে দেখলেন 680, আবার হার্ড কপিটা মেপে দেখলেন 680। হার্ড কপিটাও এই স্কেলটা মেপে দেখলেন 680। তাহলে আপনি কোনটা ধরে কাজ করবেন? 675, 680 নাকি 660? 680, 680। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিশ্বজিৎ দাদার একটা এখানে একটা ওপিনিয়ন্স আছে। বিশ্বজিৎ দাদা আমারে বলতেছে যে, অশ্রু ভাই, আপনি এতটুকুর অ্যালাইন করেন না, আপনি অ্যালাইন করেন, আপনি একটা বড় 12 ইঞ্চি বা 6 ইঞ্চির একটা গুনিয়া স্কেল আপনি তৈরি করেন কম্পিউটারে, কিংবা হচ্ছে আপনি বানান। এই পয়েন্ট থেকে বিশ্বজিৎ দাদা বলতেছে বড় একটা বাহু নেন। তো আপনি এই কর্নার, কোন একটা যে কোনো একটা কর্নার থেকে বড় অংশটুকু অ্যালাইন করতে বলতেছে। আমরা গুনিয়া স্কেল ধরলে কিন্তু এখান থেকে সাপোজ ধরেন এই পয়েন্ট পর্যন্ত, কথার কথা গুনিয়া স্কেল মেপে দেখবো কত ফিট, মেপে পাইলাম এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি অ্যালাইন করলে অধিকতর সঠিক পাবো। এটা হচ্ছে বিশ্বজিৎ দাদার থিওরি, বক্তব্য আর কি। বলতেছে অশ্রু ভাই, আপনি এত ছোট জিনিস অ্যালাইন করেন না, কারণ ছোট জিনিস যখন, ছোট লাইন যখন আপনি অ্যালাইন করবেন, তখন কিন্তু ইরোর বেশি আসবে। সাপোজ ধরেন আপনার 1 ফিটে যদি ইরো, সাপোজ ধরেন আপনার প্লটের বাহুর মাপ 10 ফিট, 10 ফিটের মধ্যে যদি 1 ফিট কম দেওয়া হয় আপনার, আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি। আবার আপনার প্লটের বাহু যদি 1000 ফিট হয়, 1000 ফিটের মধ্যে যদি 1 ফিট কম দেওয়া হয়, এটা কোনো ক্ষতি না। ঠিক সেরকম বিশ্বজিৎ দাদার এখন যুক্তি দিতেছে যে, অশ্রু ভাই, আপনি বড় বাহু নেন, তাহলে অধিকতর সঠিক আসবে। বড় বাহুটা গুনিয়া স্কেলে বা হার্ড কপিতে আপনি মাপ নেন, মাপ নেওয়ার পরে বড় বাহুটা আপনি অ্যালাইন করেন, তাহলে এটা অধিকতর সঠিক আসবে। এবং এই বক্তব্যটার সাথে আমি সহমত। আমার কি এই কথা বোঝা গেছে? এই কেউ কেউ কিছু বলবেন নাকি? শুনতে ভালো করে আচ্ছা, বড় বাহু বলতে বোঝা যাচ্ছে, আচ্ছা, এই যে দেখো, এই রবিন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমি একটা মাপ নেই গুনিয়া স্কেল, একটা মাপ পাবো কিনা? অবশ্যই। এখন বিশ্বজিৎ দাদা বলতেছে আপনি এই পুরো ইয়াটার মাপ নেন, আমি কিন্তু ছোট মাপ নিতে পারি, ছোট একটা পয়েন্টের আমি রেফারেন্স করতে পারি। বিশ্বজিৎ দাদা বলতেছে কষ্ট করে যখন রেফারেন্স করবেনই, আপনি একটু বড় ইয়া রেফারেন্স নেন। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হার্ড কপিতে যা পেলাম, কম্পিউটারও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অত ফিটে আমি অ্যালাইন করে দেবো, মানে অ্যালাইন করে দিতে হবে। বুঝতে পারছি স্যার। এখন সংসারে ওই বান্ধব এলাকায় হ্যাঁ, বিশ্বজিৎ দাদা বলেন। আর আমার ওপিনিয়ন হচ্ছে হলো, সাপোজ ধরেন আপনার বিপদমন প্লট, এখানে আমারও কিছু থিওরি আছে ছোটখাটো, আমার থিওরি গুলো আমি এখনো ভুলি নেই। সাপোজ ধরেন আপনার বিবাদমান প্লট 12 নম্বর। আমার বক্তব্য হলো, আপনি এই এই প্লট সংলগ্ন কোন একটা বড় বাহু আপনি অ্যালাইন করেন। আমার বক্তব্য প্লট সংলগ্ন, যেমন প্লট সংলগ্ন এটা হচ্ছে হলো বড় বাহু, ওইটা হলো এইটা। তাহলে আমি এটা হার্ড কপিতে পরিমাপ করে এটা অ্যালাইন করলে, এটা হার্ড কপির সাথে অটোক্যাটের রেজাল্ট অধিকতর সঠিক হওয়ার পসিবিলিটি বেশি। সাপোজ ধরেন আপনার হচ্ছে হলো বিবাদমান প্লট হচ্ছে হলো, সাপোজ ধরেন কথার কথা 97, তাহলে এখানে তো আশপাশ বড় বাহু নাই, তাহলে কি করবেন? তাহলে এখানে হার্ড কপিতে কোনো একটা পয়েন্ট আইডেন্টিফাই করবেন, এই একটা পয়েন্ট আইডেন্টিফাই করবেন, এখান থেকে এই একটা পয়েন্ট আইডেন্টিফাই করবেন, করে এই দুইটা পয়েন্ট হার্ড কপিতে মাপ দেখবেন, গুনিয়ে আসলে মাপ চেক করে অটোক্যাডে এই দুইটা পয়েন্ট অত ফিটে অ্যালাইন করে দিবেন। হার্ড কপিতে যত ফিট পাবে তত ফিটে অ্যালাইন করে দিবেন। তো আমি সচরাচর আমি পরামর্শ দিই যে আপনি ডায়াগোনালি এমন ভাবে মাপটা নেন যাতে এই প্লটের মাঝখান দিয়ে চলে যায়, এরকম একটা মাপ নেন। মাপ নিয়ে মোটামুটি বড় একটা পয়েন্ট ধরে মাপ নিয়ে আপনি হার্ড কপির সাথে নকশাটা অ্যালাইন করেন। যেমন 97 দাগটা আমার বিবাদমান প্লট, মানে এই প্লটের কাজ আমি করবো, আমি একটু টেরা বেঁকা মাপটা নিতে বলছি, সোজা মাপ না নিই। তারপর সাপোজ ধরেন আপনার বিবাদমান প্লট হচ্ছে হলো
৭৩ কথার কথা। তাহলে ৭৩-এর এই পয়েন্ট থেকে নিচে একটা ভালো একটা কোনো একটা পয়েন্ট নেন, আইডেন্টিফাই করেন। এখান থেকে এটার মাপ নেন কত, তত ফিট এটা অ্যালাইন করে এই ৭৩ নাম্বার প্লটটা হার্ড কপির সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এখন এই বিষয়গুলা আমি বলে গেলাম, আপনি শুনে গেলেন, কিন্তু আপনাকে এগুলো গবেষণা করতে হবে, দেখতে হবে যে কোনটা দিয়ে অধিকতর সঠিক মাপ আসতেছে, হার্ড কপির সাথে আমার রেজাল্টটা অধিকতর মিলতেছে। আমি কিন্তু কয়েকটা প্রসেস নিয়ে কিন্তু কথা বললাম, কিন্তু এক একজনের অপিনিয়ন এক এক রকমের, কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। এখন প্রমাণটা আমাকে নিজের চোখে দেখতে হবে যে আমার কোনটা দিয়ে সঠিক রেজাল্ট আসতেছে, তাহলে ওই প্রসেস অ্যাপ্লাই করেই আমি কাজ করবো। আর আমি যে প্রসেসের কথা বললাম, এই প্রসেসে হার্ড কপির সাথে অ্যালাইন করলে অধিকতর সঠিক মাপ পাওয়া যায়। এখন বিশ্বজিৎ দাদা যে পরামর্শটা দিতেছে যে এ মাথা থেকে ও মাথা, নকশার এই পয়েন্ট একটা ধরেন, এই পয়েন্ট একটা ধরেন, এ মাথা থেকে ও মাথা আপনি অ্যালাইন করে ফেলেন। এখন বিষয় হলো এ মাথা থেকে ও মাথা অ্যালাইন করলেও হার্ড কপির সাথে খুব একটা মিলে না বললেই চলে। তো এর থেকে আমার এই পদ্ধতিটা অধিকতর আমার কাছে মনে হয়েছে, বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। কিন্তু আপনারও নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, চেতনা আছে, একটা হলো এটাকে কি বলে ফিলোসফি, দর্শন আছে। তো আপনাকে এটা এখন চেক করে দেখতে হবে যে কোন ভাবে নকশাটা অ্যালাইন করলে হার্ড কপির সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ আসতেছে আমার অটোক্যাডের রেজাল্ট। আপনি বলতে পারেন ভাই হার্ড কপি নিয়ে আপনি এত লাফালাফি করতেছেন কেন? এখন হার্ড কপির কথা এই জন্যই বলতেছি ভাই, দেখেন গভর্নমেন্ট আপনার হাতে যে ম্যাপটা তুলে দিছে এটা কিন্তু কাগজের কপি তুলে দিছে। গভর্নমেন্ট কিন্তু এই পিডিএফ ফাইলটা দেয় নাই, বা পিডিএফ বা জেপিজি যেটাই বলে, এই ম্যাপটা দেয় নাই, ডিজিটাল ম্যাপটা আপনাকে দেয় নাই। এবং এক সময় গভর্নমেন্ট যদিও এই ম্যাপটা দিত, কিন্তু এখন আর এই ম্যাপটা কিন্তু গভর্নমেন্ট দিতেছে না পিডিএফ কপিটা, যেহেতু সরকার কাগজে এটা গেজেট করছে। সুতরাং আপনার অটোক্যাডের সাথে যদি হার্ড কপি রেজাল্টে যদি তারতম্য পরিলক্ষিত হয়, তাহলে হার্ড কপিটাই সঠিক বলে গ্রহণযোগ্য হবে। আপনার অটোক্যাডের কাজটা গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি অটোক্যাডের আপনার কাছে যে ম্যাপটা আছে, যে ম্যাপটা আপনি নিয়েছেন, এটা অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আপনি চুরি করে নিয়ে আসছেন। এটা আপনি হয়তো বলবেন যে ভাই আমি চুরি করি না, আমি একজনকে টাকা দিয়ে নিয়েছি। এখন যার কাছ থেকে টাকা দেয় না সে চুরি করছে, কেউ না কেউ একটা চুরি করছে, তারপরে চোরাই মাল আপনি টাকা দিয়ে কিনতেছেন, তাহলে এটাও কিন্তু এক ধরনের ক্রাইম। তো আপনি এমনিতে ক্রাইম করতেছেন, তার উপর আবার আপনি বলতেছেন যে হার্ড কপির রেজাল্ট ভুল, আমার অটোক্যাডের রেজাল্ট সঠিক। মানে আপনি ডাবল ক্রাইম করতেছেন। সুতরাং আপনাকে এটা সতর্ক থাকতে হবে, আপনার রেজাল্টটা যেন হার্ড কপির কাটাই কাটাই হার্ড কপির সাথে না মিললেও মোটামুটি এরকম হার্ড কপির সাথে ১-২ ফিটের হয়তো গ্যাপ হইলেও সমস্যা নাই, যেন ৫-৬ ফিটে ৮-১০ ফিটে যেন গ্যাপ না হয়। এখন বিষয় হলো এই ম্যাপগুলো এরকম হয় কেন? এরা কি করছে যে এটা ম্যাপগুলো এমন হইতেছে কেন? এই ম্যাপদের রেজাল্ট সঠিক হয় না। আচ্ছা, দেখেন এই ম্যাপটা আমি ডিলিট করে দেই। এখন দেখেন এটাও কিন্তু ১৬ ইঞ্চিক্যাল ১ মাইল স্কেলের ম্যাপ। আচ্ছা একটু, হ্যাঁ? আচ্ছা, নকশাটা ইনসার্ট করার পরে এটাতে আমি অ্যালাইন করছি। অ্যালাইন ফাইলটা আমি ডিলিট করে দিই। নকশাটা ইনসার্ট করার পরে এখানে এখানে ইয়ার মান কত? গানটার স্কেলের মান কত? ৬৭৫ ফিট। ঠিক আছে? তো ঠিক আছে, এটা ৬৭৫ ফিট, এটা ৬৭৫ ফিট। তাহলে এবার এইটা দেখি, এটার গানটার স্কেলের মাপ কত? দেখি। এটা আবার ৬৪৫। এখন লাও মজা খুঁজে, এটা আরেকটা ম্যাপ। এটা আরেকটা ম্যাপ। এটা অন্য মৌজার ম্যাপ। এটা দিনাজপুর মৌজার ম্যাপ। আর এটা হলো কুমিল্লা মৌজার ম্যাপ। হ্যাঁ? এখানে 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 হচ্ছে হলো ৬৭৫ ফিট, এখানে আবার ৬৪৫ ফিট। না, এখন কি কি করবা? রবিন, স্যার ওইটাই তো স্যার ১৬ ইঞ্চি সমান সমান ১ মাইল, কিন্তু আমি তো তাহলে স্বাভাবিকভাবে ২ টা স্কেল সমান হওয়ার কথা। নাকি? হ্যাঁ স্যার তাই তো হওয়ার কথা। তাহলে তাহলে এখন রবিন তুমি বলো, এই ত্রুটিপূর্ণ ম্যাপ নিয়ে তুমি কাকে যায় চ্যালেঞ্জ করবা যে তোমার হার্ড কপি ভুল আর আমার অটোক্যাড সঠিক? তুমি কারে যায় বলবা? তাহলে কোনো ওয়ে দেখতেছি না স্যার। তাহলে এটাকে আমি তখনই সঠিক বলে গণ্য করতাম যখন সব ক্ষেত্রেই সেম ইয়াটা আসতো। তার মানে কি এই অটোক্যাডের রেজাল্টের সাথে কিন্তু কোনোভাবে একটা সাধারণ আমিনকে কিন্তু
চ্যালেঞ্জ করা যাবে না। সাধারণ অ্যাডমিনকে আমি তখনই চ্যালেঞ্জ করবো যখন আমার অটোক্যাডের সাথে যখন আমার হার্ড কপির রেজাল্টটা মিলে যাবে, যখন হার্ড কপি রেজাল্টের মিল থাকবে তখনই আমি একজন আমিনকে চ্যালেঞ্জ করবো। কিন্তু আমার হার্ড কপির সাথে ইয়া নেই। ওরা যে আমিন তোমাকে চ্যালেঞ্জ করতেছে সে আমিন কাছে হার্ড কপি আছে, ও গভর্নমেন্টের ম্যাপ তুলছে, জেলা প্রশাসক কার্যালয় থেকে ম্যাপ তুলছে। তাহলে ওর ওর ম্যাপ যদিও ধরে নিলাম, তর্কের খাতির ধরে নিলাম যে ওর ম্যাপটা ভুল। এখন ওখানে যেহেতু সরকারের সিল স্বাক্ষর আছে, জেলা প্রশাসক কার্যালয় ইয়ে আছে, জাতীয় রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিল স্বাক্ষর আছে, রেকর্ড কিপারের স্বাক্ষর আছে, সিল আছে। তাহলে তোমার এই পিডিএফটা গ্রহণযোগ্যতা পাবে নাকি তার হার্ড কপিটা গ্রহণযোগ্যতা পাবে? তোমার পিডিএফ এ কি সরকারি কোনো সিল আছে? সরকার কি এটা অথরিটি নিবে, এর দায়িত্ব নিবে? নাকি সরকার এটার দায়িত্ব নিবে নাকি ওর হার্ড কপির দায়িত্ব নিবে বলো? কপির দায়িত্ব নেবে স্যার। গভর্নমেন্ট কিন্তু হার্ড কপির দায়িত্ব নেবে, গভর্নমেন্ট কিন্তু এটার দায়িত্ব নেবে না। এখন বিষয় হলো হার্ড কপিতেই ভুল, কথার কথা। আমি এখন মাঠে গেলাম, দুই পক্ষ আছে, দুই পক্ষকে হার্ড কপি আনতে বললাম, দুই পক্ষের হার্ড কপি দুই রকমের। এখন কোন হার্ড কপি নিয়ে কাজ করবো এরকম একটা প্রশ্ন আসে। দুই হার্ড কপিতে দুই রকমের রেজাল্ট আসে, এরকম কিন্তু একজন আমার বলছিল যে 10টা হার্ড কপি কালেক্ট করছে, 10টা হার্ড কপি রেজাল্ট 10 রকমের। কোনটা সঠিক? সমস্যাটা বেশি। আর এইরকম সমস্যা আমরাও ফেস করতে পারি যে না সবার নেই স্যার। আচ্ছা, এখন একাধিক হার্ড কপি রেজাল্ট সবগুলাই ভিন্ন। এখন সঠিক কোনটা? যেখানে সরকারি সিল স্বাক্ষর আছে সেটাই সঠিক। যদি 10টাতেই সরকারি সিল স্বাক্ষর থাকে 10টাই সঠিক, 10টার যেকোনো একটা ধরে কাজ করলে তোমাকে কেউ ভুল বলতে পারবে না। হইতে পারে, হইতে পারে নকশা ভুল, নকশা ভুল হলে দায় নাজমুলের না, এর দায় হচ্ছে সরকারের। সরকার ওখানে সিল মারলো কেন? যদি ভুল হয়ে থাকে গভর্নমেন্ট ওখানে সিল মারলো কেন? গভর্নমেন্ট সিল মারছে মানে কি এই মাপ ভুল হইলে তার দায় আমার না। কিন্তু আমি যে নকশা ধরে কাজ করতেছি আমি বুঝাই দিয়েছি ভাই দেখেন এখানে সরকারি সিল আছে, এখানে আমি সরকারি সিল মারা নকশাতে কাজ করছি। এখন সরকার যদি ভুল ভুল কাগজ আমার হাতে দেয় এর দায় তো আমার না, এর দায় কি নাজমুলের? নাজমুলকে এটা প্রিন্ট করছে, নাজমুল তো টাকা দিছে। তাহলে 10টার মধ্যে আমি যে কোনো একটা ধরে কাজ করব, কিন্তু ওটাতে অবশ্যই গভর্নমেন্টের সিল স্বাক্ষর থাকবে। এখন 10টা 10 রকমের, তো তখন আপনি আপনার ক্লায়েন্টেরটা ধরে বা আপনার ক্লায়েন্টকে কানে কানে বলবেন যে ভাই 10টাতেই তো সরকারি সিল স্বাক্ষর আছে। এখন আপনি বলেন যে কোনটা ধরে কাজ করবো, আমি আপনার হয়ে কাজ করতে আইছি। এখন মানুষের, এখন আপনারা না বলে কেমনে কেমনে মানুষের ম্যাপটা নেই, এখন আপনি বলেন কোনটা ধরে করবো, তো ক্লায়েন্ট বলবে আমারটা ধরেন। কারণ ওর যে একটা সুবিধা সেটা ও ধরতে বলবে। তাহলে আপনার ক্লায়েন্টের পরামর্শ অনুযায়ী সেই ম্যাপ ধরে কাজ করলেন, পরবর্তীতে আপনারা কেউ ভুল বললে ডাইরেক্ট সরকারি সিল স্বাক্ষর দেখাই দিবে যে ভাই আমি এটা ধরে ম্যাপছি। এখন এটা যদি ভুল হয় তাই আমার না। এগুলো কিন্তু আমার এই ক্লাসের এই কথাগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ন্যারেটিভ, মানে যুক্তি। ঠিক আছে? তো মাঠে আপনাকে যুক্তি দিতে হবে। যুক্তি ছাড়া ফাও ফাও আপনি মানুষের গালি দিতেছেন, চিৎকার করতেছেন। এই চিৎকারের কিন্তু কোনো মূল্য নেই। আপনাকে যুক্তি সহকারে কথা বলতে হবে। এখন বিষয় হলো এই 2টা পেপারই কিন্তু প্রিন্ট হয় কোন সাইজ পেপারে? এই ম্যাপগুলার পেপার সাইজ কোন সাইজ পেপারে প্রিন্ট হয়? A1 পেপার সাইজে প্রিন্ট হয়। তো পেপারের মাপ হবে হলো 22/33। আচ্ছা, A1 পেপারের সাইজটা দেখি, A1 পেপারের সাইজটা দেখি। A1 পেপারের সাইজটা আমরা একটু দেখে নিই। A1 পেপার সাইজ, PAPER সাইজ, ইন ইঞ্চি, 23.4 ইঞ্চি বাই 33.1 ইঞ্চি। হ্যাঁ, এই সাইজের পেপারের উপরেই কিন্তু প্রিন্ট হয়। তো এখন এই সাইজের পেপারটা আমরা একটু ড্র করতে চাই 16 ইঞ্চি, যত নকশাটা 16 ইঞ্চি করে 1 মাইল স্কেলে, তাহলে ড্র করতে চাই। একদিকে হবে হলো 23/4 আর একদিকে 31/1। আচ্ছা, তাহলে 16 ইঞ্চি করে 1 মাইল, যেহেতু নকশাটা 16 ইঞ্চি করে 1 মাইল স্কেল, তাহলে পেপারে আউটলাইনটা আমরা ড্র করে ফেলি। তাহলে কত ফিট ড্র করতে হবে? দৈর্ঘ্য কত ফিট দেবো, প্রস্থ কত ফিট দেবো কো? 16 ইঞ্চি করে 1 মাইল স্কেলে। হ্যাঁ, 23.4 আর হচ্ছে 33.1 ইঞ্চি। ওই বদমাইশ, 333 না 330?
৭,৭২২ পয়েন্টের পর কিছু আসেনি। না, ছয়শ না। সাত, আচ্ছা। এটা ধরবো না প্রশ্ন। ৭,৭২২, ৭,৭২২ তা এটা হচ্ছে প্রস্থ। প্রশ্ন আচ্ছা, হবে। আচ্ছা। এটা ৭,৭২২ কি হইতেছে? দৈর্ঘ্য কত হবে? ১০,৯২৩। ১০,৯২৩ ফিট। ভুলে একটা ডিজিট বেশি হয়েছে। ১০,০০০ কত বললে? ১০,০০০ ১০,৯২৩ স্যার। ৯২৩, ১০,৯২৩ ফিট। এটা হবে প্রস্থ। তার মানে নিশ্চয়, তার মানে নিশ্চয় এই পেপারের সাইজটা আমরা একটু দেখি। আমরা একটু সাইজটা লিখে রাখি এখানে। একটু বড় করে দেই টেক্সটটা, এটা যাতে আমরা সবাই দেখতে পারি। ২০০ ফিট। এটার দৈর্ঘ্য ১০,৯২৩ ফিট, প্রস্থ হলো ৭,৭২২ ফিট। এবার এইগুলো নকশার আমরা একটু দৈর্ঘ্য প্রস্থ গুলো দেখি। এটা এটার দৈর্ঘ্য হচ্ছে হলো আমাদের হিসাব অনুযায়ী আসছে ১০,৯২৩ ফিট, ১০,৯২৭ ফিট। ঠিক আছে, এটা অ্যাকসেপ্টেড। এত বড় মাপে এটা অ্যাকসেপ্টেড। ৩ ফিটের ইরর তো, এটা অ্যাকসেপ্টেড। এবার আমরা প্রস্থটা দেখি। ৭,৭২২, এটা ৭,৭১৪, প্রায় ৬,২৮ ফিটের ইরর। এটাও অ্যাকসেপ্টেড। তো ঠিক আছে, এবার আর একটা ম্যাপে দেখি এই ম্যাপের কি অবস্থা। ১০,৯২৩ ফিট আসছে হচ্ছে হলো ৯,৯৮৭ ফিট দৈর্ঘ্য। এবার প্রস্থটা দেখি। ৭,২৪৬ ফিট। এটা হচ্ছে ৭,৭২২ ফিট, প্রায় ২০০ আর কত ৭০০, প্রায় ৫-৬০০ ফিটের ইরর। তাহলে এই কম্পিউটারের হার্ড কপির, এই কম্পিউটারের এই কপির উপরে কি কোনো বিশ্বাস আছে, কোনো ভরসা আছে? যেহেতু যেহেতু দুইটা যেহেতু দুইটা ইমেজই ৩৯০০ স্কেল ফ্যাক্টর, সেম স্কেল ফ্যাক্টর এখানে ইনপুট দিছি আমি। দেখেন দুইটা মাপ দুই রকম হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? স্যার এই আরেকটা কথা বলি। কম্পিউটার যে নকশাটা আছে, এই নকশাটা সাইজ একটু সাদা থাকে বুঝছো? আর এটার সাইজের দাম একটু এইটা তৈরি, এইটা যখন তারা ইয়ে করে তখন তারা স্কেল করছে এটা। ঠিক আছে, এটা স্কেল করছে। এটা স্কেল করার কারণে আশপাশে সাদা বাউন্ডারি এটা চলে আসছে। ঠিক আছে, এটা তাহলে স্কেল করা নাই। কিন্তু দুইটার মাপ কিন্তু সমান হওয়ার কথা। কারণ আমি স্কেল ফ্যাক্টর কিন্তু সেম স্কেল ফ্যাক্টর দিছি, কিন্তু যেহেতু দুটাই ১৬ ইঞ্চি করে ১ মাইল স্কেল, দুটাই স্কেল ফ্যাক্টর কিন্তু আমি সেম দিছি। তো এখানে আরেকটা জিনিস অনেকে বলতে পারে, অনেকে আরেকটা যুক্তি দিতে পারে যে হলো ভাই দুটা ঠিক আছে, আপনি স্কেল ফ্যাক্টর সেম দিচ্ছেন, দুইটা পেপার সাইজ দুই রকমের। ঠিক আছে, অনেকে যুক্তি দিতে পারে, কিন্তু এগুলো সবগুলো পেপার সাইজ কিন্তু গাণিতিক ভাবে কিন্তু এক হওয়ার কথা। কারণ এইটাও কারণ এইটাও কিন্তু এই A1 সাইজ পেপারে প্রিন্ট হবে, এটাও কিন্তু A1 সাইজ পেপারে প্রিন্ট হবে। এমন না যে এই পেপারটা ছোট এটা বড়, বিষয়টা কিন্তু তা নয়। দুটাই কিন্তু সেম সাইজের পেপারে কিন্তু প্রিন্ট হবে কিন্তু। তার মানে পেপার সাইজ কিন্তু দুটার, এই দুটা ইমেজের এই নকশার সাইজ কিন্তু সেম হওয়ার কথা। এখন বিষয় হলো সেম হয় না কেন? সেম হয় না কারণ জাতীয় এই নকশাগুলো মূলত জরিপ হওয়ার পরে, নকশা ড্রয়িং এর পরে এই নকশাগুলো জোনাল সেটেলমেন্ট থেকে সরাসরি চলে যায় জাতীয় রেকর্ড ও জরিপ অধিদপ্তর, যেটাকে আমরা বলি তেজগাঁ, সাত রাস্তা, বা অনেকে বলে ঢাকা সেটেলমেন্ট, অনেক অনেক নামে বলে, এক একজন এক এক নামে বলে। তো এটা ঢাকা সেটেলমেন্টে যাওয়ার পরে নকশাগুলো স্ক্যান করছে। স্ক্যানের কাজ কি? ওই মেশিন এর ভিতরে স্ক্যানারটা, মেশিনের ভিতরে নকশাটা দিবেন, নকশাটা স্ক্যান করে নিয়ে ওই সেম জিনিসই একটা পিডিএফ বা জেপিজি ফরম্যাটে বের করে দেখেন। এটা স্ক্যান করছে, মানে স্ক্যান করছে মাসিকের, যেটা ছবি তোলা, ওয়ান কাইন্ড অফ ফটোকপির মতো ছবি তোলা। এই যে দেখেন নকশার এই ভাঁজগুলো দেখা যাইতেছে, বোঝা যায় এর নকশার যে মাঝখানে একটা ভাঁজ আছে, বোঝা যায়।
স্যার। তো এখন এটার কারণ কি? এটা এখন সাধারণত স্ক্যান করার নিয়ম। স্ক্যানারের ভিতরে নকশাটা ঢুকে দিয়ে একটা স্ক্যানারের একটা ঝাপনি আছে। ফটোকপি মেশিনে যেরকম একটা ঝাপনি আছে না? এটার নাম কি যেন বলে? আমি জানি না। তো ওই ঝাপনিটা এটা নামায় দেয় না। এটা তাড়াহুড়া করে ঢুকায়, কোন রকম হাতটা রাখে, হয়ে গেলে টাস করে ২ লাখ দিয়ে এই ফেলে নকশা। দিয়ে আরেকটা নকশা নিয়ে আবার ইয়ে করলো। ওই ঝাপনিটার নিয়ম হলো নকশাটা এমন ভাবে স্ক্যানারের উপর প্লেস করতে হবে যাতে টানা হয়ে থাকে। তো এই প্রপার ওয়েতে স্ক্যান না করার কারণে কিন্তু এই যে মাপগুলা দেখেন, এই হার্ড কপির সাথে মিলাই দেখেন এগুলো এই প্লট গুলা পুরা বিকৃত হয়ে গেছে। এটা ধরে কাজ করলে কিন্তু কাজ ভুল হবে, কাজ হবেই না। জি স্যার। তাহলে আমাদের হচ্ছে হলো স্ক্যান করার সময় জাতীয় রেকর্ড জরিপ দপ্তরে যারা চাকরি করে স্ক্যান করার সময় তারা প্রপার ওয়েতে স্ক্যান না করার কারণে এই ভুলটা হয়েছে। আবার অনেকে প্রপার স্কেল সম্পর্কে ধারণা নাই। ওরা খালি বলা হয়েছে তুই খালি এদিক দিয়ে ঢুকাই দিবি, এখানে সব কম্পিউটার সব সেটমেন্ট করা আছে, এদিক দিয়ে ঢুকাবো ওদিক দিয়ে বের হয়ে চলে যাবে। তো ও খালি ওই কাজই করে। এখানে স্কেল মিসকেল এত কিছু তার মাথায় নেই। এইসব সেক্টর গুলাতে কখনো যোগ্য লোকেরা মানে আসলে সরকারি চাকরি তো যোগ্য লোকেরা বলে না, করে না। আসলে কাউকে আসলে অপমান করার জন্য বলতেছি না। তো এখনকার যুগে সরকারি চাকরি গুলা হয়ে গেছে হলো মানে টাকা দিলেই সরকারি চাকরি, তোমার যোগ্যতা আছে কিনা ওটা দেখার বিষয় না। তো এই কারণেই মূলত এই বিষয়গুলা এই ঘটনাগুলো ঘটে। এবং এই কম্পিউটারে এই কপির উপরে কিন্তু হার্ড কপি যদি আপনাকে সাপোর্ট না করে তাহলে এই কপির উপরে ৪ পয়সাও বিশ্বাস আপনি করতে পারবেন না। কোন হার্ড কপি ওয়ালা যদি আপনার চ্যালেঞ্জ করে তার মুখোমুখি হওয়ার আগে আপনি ১০০ বার ভাববেন আপনি যে, এই লোক আমার চ্যালেঞ্জ করছে মানে আমার কপালে দুঃখ আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে একটা গুনিয়া স্কেল আর হার্ড কপিটা ধরতে হবে কিনা যদি চ্যালেঞ্জের সম্মুখীন না হতে চাই কোন সুযোগ্য লোকের হাতে, আপনার হার্ড কপি এবং গুনিয়া স্কেলের দরকার আছে কিনা। আছে স্যার। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সার্ভেয়ার সমাজের কিছু সার্ভেয়ার আছে নিজেরে কিং মনে করে, তারা ডিমান্ড করে যে আমি হলো গুনিয়া স্কেলে কাজ করি না। তাহলে ও যে বললো আমি গুনিয়া স্কেলে কাজ করি না, আমি ডিজিটালি কাজ করি, তাহলে ওকে কাউন্টার দিয়ে ওকে ধরা সম্ভব কিনা? ও কম্পিউটার মাপ দিয়ে চলে যাবে, ওরে ধরা সম্ভব কিনা বলেন? সম্ভব। ওকে কারণে ধরা সম্ভব স্যার। ওকে কিন্তু ধরা সম্ভব কিন্তু। মাকে অস্বীকার করে তাদের ধরা তো এই বিষয়। এখন আপনার এই দাদাই আপনারে জন্ম দিছে, সরি আপনার দাদা আপনার বাপের জন্ম দিছে, আপনার বাপ আপনারে জন্ম দিছে, তা আপনি বলতেছেন আমার দাদারে আমি মানি না, মানে গুনিয়া স্কেল আপনার দাদা, আমার দাদারে আমি মানি না। আপনার দাদারে যদি না মানেন তাহলে আপনার বাপের জন্ম কোত্থেকে হলো? আপনার বাপের যদি জন্ম নাই হয় তা আপনার জন্ম কই থেকে হইলো? তার মানে গুনিয়া স্কেল আমাদের শিকড়। আমাদের কিন্তু কোনোভাবে আমরা যতই ডিজিটালি কাজ করি আমাদের নকশাগুলো ইরর থাকার কারণে, নকশাগুলোতে প্রবলেম থাকার কারণে আমরা কোনোভাবে গুনিয়া স্কেলকে অস্বীকার করতে পারি না। যেমন আমরা আমাদের দাদাকে অস্বীকার করতে পারি না, কারণ আপনার দাদাকে যদি অস্বীকার করেন, যদি বলেন আমার দাদা আমার বাপের জন্মই দেয়নি, আমার বাপ আকাশ থেকে পড়ছে, বিষয়টা তাই হয়ে গেল। যখন আপনি গুনিয়া স্কেল বা এটা আসলো কোথা থেকে এটাকে যখন আপনি অস্বীকার করতেছেন। তো আপনার এই অটোক্যাডের মাপগুলাও কিন্তু এগুলো কিন্তু আমরা কিন্তু গুনিয়া স্কেলের উপর স্টাডি করছি। তো আমরা গুনিয়া স্কেলটাকে বোঝার জন্য, কারণ আপনি যতই উপরে ওঠেন যতই ডিজিটালি হন এগুলো ম্যাপিং গুলো যদি ডিজিটালি ম্যাপিং না হয়, ডিজিটাল ম্যাপ গুলো না আসা আগ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি এই কপি গুলার উপরে আপনি কাজ করবেন আপনাকে গুনিয়া স্কেলের উপরে আপনাকে নির্ভরশীল অবশ্যই অবশ্যই হইতে হবে। স্যার আমাকে এখানে সমস্যা কি তেজগাঁ থেকে একটা নকশা দেয় আর আমাদের মানিকগঞ্জ জেলার এককপুর থেকে একটা নকশা দেয়। দুটো নকশা মতো অনেক ভেরি থাকে, প্রায় একসাথে ২-৩ দিন ভেরি থাকে, সেক্ষেত্রে কি করা যায় স্যার? আচ্ছা, এখন আমি তো বললাম এখন তো সরকারি সিল স্বাক্ষর থাকলে ওইটা ধরে কাজ করতে আপনার কোনো সমস্যা নাই, যতই ভুল থাকুক দুইটা দুই ডকুমেন্টস যে কোনো একটা নিয়ে স্যার নেন। এটাই তো সরকারি স্কুল স্যার, একটা তেজগাঁ থেকে দিচ্ছে আর একটা মানিকগঞ্জ থেকে এককপুর থেকে দিচ্ছে। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হ্যাঁ। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে নকশাটা সরজমিনের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ আমরা সেই নকশা ধরেই কাজ করব। এখন দুটাই যদি ভুল হয়, এখন ভাই আমি বলেন তো ভাই, আমি তো ভাই হলো জানি না কোনটা সঠিক, এটা জানা সম্ভব না। এখন সরজমিনের সাথে যে নকশাটা অধিকতর মিল আছে ওই নকশা ধরে আমি বেশি সমাধান করতে পারবো নাকি নাজমুল আমিন? সেক্ষেত্রে স্যার আমি পূর্বাঙ্গ মতো একটা বসাইলে মৌজার চাইলে পাওয়া যায় কিনা?
আপনি যদি ওইটাকে পাউন্ডে সেটা আমরা যে অবস্থা ওটা হ্যাঁ, হাত করে রাইট। বেরানোর পরে সবটুকু যারা আছে তাদের দেখা যাচ্ছে যে তাতে ওই কাজটা অনেক চাইছে তো পাবলিক ওইটা বললাম না, পাবলিককে আটি ভাঙে শ্বাস খাওয়াইতে যাবেন না। পাবলিক রে 5 ফিট দিয়া বলবেন যে এটা 10 ফিট আছে, মিয়া তুমি বসে থাকো, তোমার 10 ফিটে দিছে, তুমি সরে যাও, তোমার 10 ফিট আছে নকশা অনুযায়ী। মানে আপনি যা বুঝাবেন পাবলিক তাই বুঝবে। পাবলিক রে আটি ভাঙে শ্বাস খাওয়াইতে যায় না। কিন্তু আমি আপনার বললি নাই যে হলো আপনি 10 ফিটের বাবু 5 ফিট বানায় পাবলিক বুঝতে যান। আপনি কি করতেছেন না করতেছেন পাবলিকের জন্য কোনটা বেস্ট সিদ্ধান্ত আপনি নেবেন, এটা আপনার মনের ভিতরে থাকবে। আপনি পাবলিককে বলবেন এই এটা আমি চেক করছি, এটাই সর্বোচ্চ সুর, এই আমি তুমি আমি নাকি তুমি কি বোঝো আমি নকশা। এখন পাবলিক আপনার ঘোরাবি বুঝ দিবে, তা আপনি ওর ঘোরা বুঝবেন, তো আপনার তো নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, চেতনা আছে। তাহলে আপনি পাবলিকের বুদ্ধিতে কাজ করবেন না আপনার বুদ্ধিতে কাজ করবেন। যাকে পাবলিক যদি আপনার বিরক্ত করে, তাহলে আপনাকে অবশ্যই পাবলিককেও একটু একটু ধাক্কা তো তারা দিতে হবে, হালকা পাতলা একটু ধাক্কা দিতে হবে। যদিও পাবলিকের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু একটু ধাক্কা তো মারতে হবে। যাই তুমি তুমি কি বুঝো, এই তোমার জন্য যেটা বেশ সেটা আমি করতেছি। এই আমি 10 বছর ধরে কাজ করি, এই কতগুলো প্লটের কতগুলো সমস্যার সমাধান করছি। তুমি আজকে আমার গান দিতে আইতেছো, মানে এবার মারা দিবে না একটা শাখা। আচ্ছা, এখন বিষয় হলো সরজমিনের সাথে আমি কিভাবে মিলাবো। এটা আমরা গুগল আর্থের ক্লাস যখন করব, গুগল আর্থ থেকেও কিন্তু দেখা যায় কিন্তু যে এই বাহুর মাপ কত। এটা আমরা গুগল আর্থ ক্লাসে আমাদের কোর্সের শেষের দিকে গুগল আর্থ ক্লাস আসবে, গুগল আর্থের সাথে আমরা মিলাই দেখব। তো আর এইটাকেই বলতেছে জিও রেফারেন্সিং। মানে জিও মানে কি, মাটি, ভূমি, ভূপৃষ্ঠ। তো এই সরজমিনে মাটির সাথে যে নকশাটা অধিকতর সামঞ্জস্যপূর্ণ, আহ ওই নকশা ধরে আমরা কাজ করবো, এবং যেটা অধিকতর সামঞ্জস্যপূর্ণ ওটাই মানে অধিকতর সঠিক। যেটা সরজমিনের সাথে মিল কম ভাই, তাহলে ওটা দিয়ে তো আপনি প্যাঁচ লাগাবেন ভাই, প্যাঁচ বেশি লাগবে বেশি। আমার কথা কি বোঝা যায় নাকি আমি একা বলতেছি একাই বুঝতেছি আর কাউকে কেউ কিছু বোঝে না? তো এগুলো কিন্তু আমি আপনাকে ফিল্ডের যুক্তি, লজিক গুলা কিন্তু আমি বলতেছি, এই লজিক ধরে আপনাকে কথা বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে যে ম্যাপের রেজুলেশন কত থাকতে হবে। রেজুলেশন আবার কি জিনিস, এই ধরনের প্রশ্ন আসে কিনা? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা আচ্ছা, এখন রেজুলেশনটা কত থাকার দরকার একটা স্ট্যান্ডার্ড ম্যাপে। তো কেউ বলে 300 থাকার দরকার, কেউ বলে 400 থাকার দরকার। এটা হলো ম্যাপের একটা হচ্ছে হলো রেজুলেশনের একক হচ্ছে হলো ডিপিআই, ডট পার ইঞ্চি। ঠিক আছে? এখন আপনার একটা ম্যাপ প্রিন্ট হবে, ঠিক আছে, তো যেটা রেজুলেশন 300 ডিপিআই, ঠিক আছে, তার মানে প্রতি ইঞ্চিতে 300টা পিক্সেল, মানে 300টা ডট পড়বে। যে ম্যাপের রেজুলেশন 500 ডিপিআই মানে ডট পার ইঞ্চি, মানে প্রিন্টের পরে প্রতি ইঞ্চিতে 500টা ডট পড়বে। যেটাতে প্রতি ইঞ্চিতে 300টা ডট পড়বে আর যেই প্রিন্টে প্রতি ইঞ্চিতে 500টা ডট পড়বে, কোনটা বেশি ক্লিয়ার হবে? তাহলে ম্যাপের সাইজের সাথে কিন্তু রেজুলেশনের কোনো সম্পর্ক নাই। এটা ডিপেন্ড করে ম্যাপটা কতটুকু ক্লিয়ার হবে, কতটুকু ঝাপসা হবে। যেটা রেজুলেশন 100 ডিপিআই ওটা হালকা ঝাপসা, মানে প্রতি ইঞ্চিতে 100টা ডট পড়বে, প্রিন্টের সময় প্রিন্টার কালি মারবে, 100টা কালি মারবে। যেটা ডিপিআই 300টা 300 ডিপিআই সেটা প্রতি ইঞ্চিতে প্রিন্টার হচ্ছে 300টা কালি মারবে। যেটা ডিপিআই 500, যেটা রেজুলেশন 500 ডিপিআই ওটা প্রিন্টের সময় প্রতি ইঞ্চিতে 500টা ইয়া মারবে। যত কালি বেশি মারবে তত ম্যাপ ক্লিয়ার হবে। এখন অনেকে আবার চালাকি করে আবার ম্যাপটা হচ্ছে ফটোশপে নেওয়া যায়, বুঝছেন, নেওয়া যায় 300 রেজুলেশন 300 বা 400 থাকে, ওটা মারা দেয় 800 যাতে ক্লিয়ার হয়। আসলে রেজুলেশন বাড়াইলে আর বাড়বে না। আপনি যদি আপনার রেজুলেশন ম্যাপের অরিজিনাল রেজুলেশন যদি 400 ডিপিআই হয়, এটাকে আপনি কমাইতে পারবেন। আপনার চুল সাপোজ ধরুন আপনি কাটে ফেলছেন, আপনার চুলের সাইজ 5 ফিট, কথার কথা, 5 ফিট না এত বড় হয় না, 2 ফিট কথার কথা, চুলের সাইজ 2 ফিট, এখন এটা কাইটা ফেলছেন,
ফ্ল্যাটে 1 ফিট বানাইছেন। তো এটা 1 ফিট বানানোর পরে এটা কি আপনি 1.5 ফিট করতে পারবেন? বানাইতে পারবেন? আপনি 1 ফিটের কম বানাইতে পারবেন। কিন্তু 1 ফিটের বেশি বানাইতে পারবেন? তার মানে রেজুলেশন যেটা বাই ডিফল্ট প্রিন্টের সময় রেজুলেশন যেটা দেওয়া থাকে তার থেকে রেজুলেশন কমানো যায় কিন্তু বাড়ানো যায় না। না। তো প্রশ্ন করে যে ম্যাপের রেজুলেশন কত ডিপিআই থাকার দরকার। ডিপিআই যেটাই থাকুক ডিপিআই ইজ নট ফ্যাক্ট, ডিপিআই ইজ নট রিলেটিভ উইথ ম্যাপ। ম্যাপের সাথে ডিপিআই কোনো সম্পর্ক নাই, সম্পর্ক একটাই, এটা কতটুকু ক্লিয়ার হবে কতটুকু অক্লিয়ার হবে সম্পর্ক এইটুকুই। এছাড়া অনেকে চিন্তা করে যে এটা সাইজের সাথে সম্পর্কিত হইতে পারে, এটা আলাদা বিষয়, সাইজের সাথে সম্পর্ক আছে। কিন্তু এখানে যে ডিপিআই ইউজ করে, যেমন আপনি একটা ম্যাপ ওপেন করেন, দেখেন আমি একটু ডিপিআইটা দেখাই, একটা ম্যাপের ডিপিআই দেখাই। যেমন এই যে ম্যাপের মাউজের রাইট বাটনে ক্লিক করে ধুর, আচ্ছা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা প্রপার্টিসটা দেখবো। হ্যাঁ, এখানে ডিটিআইটা দেখাবে প্রপার্টিস, প্রপার্টিস ডিটেলস। এই যে এখানে দেখেন ডিপিআই দিয়ে আছে, হরিজন্টাল রেজুলেশন হচ্ছে হলো 400 ডিপিআই। ঠিক আছে, তো ডিপিআই মানে বুঝাইতেছে ডট পার ইঞ্চি, মানে প্রতি ইঞ্চিতে কয়টা ডট পড়বে, মানে প্রতি ইঞ্চিতে 400টা ডট পড়বে। তাহলে এখন এর সাথে সাইজের কি সম্পর্ক? সাইজের কোনো সম্পর্ক আছে এর সাথে? তো অনেকে জিজ্ঞাসা করে কত হইলে ভালো হয়, ভাই রে যত বেশি হবে তত আপনার ক্লিয়ার হবে। তা এখন প্রিন্টেই যদি সাইজ ডিপিআই যদি 400 ডিপিআই দিয়ে রাখে, 300 ডিপিআই দিয়ে থাকে, তাহলে আপনি ওটাকে বাড়াবেন কি করে ভাই? এটা কি আপনার হাতে আছে যে আপনি ডিপিআই বাড়াবেন কমাবেন? আপনি কমাইতে পারবেন কিন্তু আপনি তো বাড়াইতে পারবেন না। তাহলে এই ডিপিআই নিয়ে আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনার চিন্তার কারণ যে ম্যাপটা আপনার হাতে আসছে পিডিএফ ম্যাপটা, এটা স্কেলে আছে কিনা এইটা আপনি দেখবেন। তো ডিপিআই কম থাকলে ঝাপসা আসবে, প্রিন্টার কম কালি দিবে, অক্লিয়ার হবে, ডিপিআই বেশি দিলে বেশি কালি হবে। তো এখন আমার মতে স্ট্যান্ডার্ড ডিপিআই হলো 400, এটাই হলো আমার মতে স্ট্যান্ডার্ড ডিপিআই। কেন 400 কে স্ট্যান্ডার্ড ডিপিআই বলতেছি? আমাদের দেশে যেগুলো ছোটখাটো প্রিন্টার গুলো আছে, হ্যাঁ, এরা কিন্তু সর্বোচ্চ 300 ডিপিআই প্রিন্ট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যে প্রিন্টার গুলো আছে। তো যখনই 300 ক্রস করে তখন কিন্তু প্রিন্টার কিন্তু স্ট্রাগল করতে শুরু করে, কোতাকুতি শুরু করে, কস 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 কস, মানে ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এই জন্য আমাদের যতগুলো ফাইল হয় আমাদের দেশে, আমাদের কাছে যেহেতু উন্নত প্রিন্টার নাই, তো সবাই চেষ্টা করে 300 রাখার জন্য। আমিও যে ফাইলগুলো অটোক্যাড ফাইলগুলো বের করি, আমার কিন্তু হাইস্ট ডিপিআই আমি দিয়ে রাখি, সেট করে রাখি। আপনারা ডিপিআই কাজ করেন না হয়তোবা। অটোক্যাড থেকে ফাইল যখন এক্সপোর্ট করি তখন আমি 300 বেশি দেই নাই। 300 বেশি দিলে প্রিন্টার হচ্ছিল স্ট্রাগল করতে শুরু করবে, সময় বেশি নেবে। প্রিন্টারের ভিতর যদি কোনো প্রবলেম হয়, আমার কাগজ আটকে গেল, দোকানদার গালিগালাজ করবে, অনেক ঝামেলা আছে। তো 300 ডিপিআই এর বেশি দেওয়া হয় না। তো আমাদের ম্যাপের ইয়েটা বড়, তো পেপারটা বড়, তো একটু 400-500 ডিপিআই দিলে দোকানদার কিছু বলে না। দোকানদার চিন্তা করে একটু গুরুত্বপূর্ণ জিনিস, হোক ওটা আমার প্রিন্টার স্ট্রাগল করতেছে, করুক, লোকটার কাজ হয়ে যায়। আবার অনেক ভালো ভালো প্রিন্টার যেমন প্লটার প্রিন্টার গুলো, এগুলো কিন্তু হাইস্ট প্রায় 800-900 কিন্তু ডিপিআই কিন্তু এটা প্রিন্ট করতে পারে। কিন্তু এই ছোট যেগুলো আছে 300-র বেশি ডিপিআই যদি দেন, 350 যদি দেন, ও কোতাকুতি শুরু করে দিবে। ভিতর কচ 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 এরকম শব্দ শুরু হয়ে যায়। মানে ও খুব স্ট্রাগল করতেছে প্রিন্ট করতে। কারণ ও যখন প্রতি ইয়েতে যখন ডিপিআই যখন থাকে হচ্ছে হলো 300, মানে প্রতি ইঞ্চিতেও 300টা কালি মারবে। তো সেই যাতে ওর 400টা কালি মারা লাগে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রিন্টিং খরচটাও কিন্তু বেশি হওয়ার কথা। দোকানদার তো আর এত কিছু ক্লায়েন্টকে বুঝায় বলতে পারে না, তখন কিন্তু দোকানদারের কালির খরচটাও কিন্তু বেশি পড়ে। যত ডিপিআই বেশি দিবেন কালির খরচ তত বেশি পড়বে। অনেকে অনেকে জিজ্ঞাসা করে প্রিন্টের সময় যে কি রে ভাই, A4 একটা পেপার প্রিন্ট করতে লাগে 5 টাকা বা 10 টাকা, A3 প্রিন্ট করতে 30 টাকা কেন লাগে? কারণ A3 পেপারে অনেকে A3 পেপারে ডিপিআই বেশি দিয়ে রাখে, এখানে কালি বেশি যায় দোকানদারের। তো দোকানদার এই টেকনিক্যাল বিষয়গুলো দোকানদাররা অনেকে জানে না, আবার যারা জানে তারা বলে যে ভাই আমার খরচ বেশি দেওয়া লাগে। A4 এবং A3 খরচ, মানে দুটা A4 প্রিন্ট করলে খরচ করতেছে 10 টাকা বা 20 টাকা, অথচ একটা A3 প্রিন্ট করতে 30 টাকা লাগতেছে। মানে মানুষ এভাবে করে সিঙ্গেল সিঙ্গেল হিসাব করে। আসলে সিঙ্গেল সিঙ্গেল হিসাব করলে কিন্তু হবে না, এখানে কিন্তু অনেক বিষয় আছে এখানে। আচ্ছা, এই হলো ইয়ের বিষয়, ডিপিআই এর বিষয়। ডিপিআই ইজ নট ফ্যাক্ট, ডিপিআই নিয়ে কখনো প্রশ্ন করবেন না। ডিপিআই এটা আপনার সেক্টর না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই যে দেখেন, এই যে মাঝখানে কিছু টান, লাইন লাইন, আবার এই হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, অনেকগুলা লাইন আছে, এটাকে বলতেছে গ্রিড। এই গ্রিড গুলা
সিএস ম্যাপে আমরা এই গ্রিড গুলা দেখি, কিছু কিছু বিএস ম্যাপ বা আরএস ম্যাপ বা অন্যান্য যে জরিপের ম্যাপ গুলোতেও এই গ্রিড গুলা দেখা যায়। এই গ্রিড গুলো সাইজ আমি মেপে দেখছি আমার বাসায়, আমার বাবার কাছে আছে, অরিজিনাল কিছু ম্যাপ আছে, মেপে দেখছিলাম সবগুলো 1 ইঞ্চি। তাহলে খুব স্বাভাবিকভাবে এগুলোও সব 1 ইঞ্চি হবে। একটু দেখি তো 1 ইঞ্চি মানে এটা যেহেতু 16 ইঞ্চি এগুলো 1 মাইল স্কেলের নকশা, 1 ইঞ্চি গেল প্রতি ঘরের মান কত ফিট হওয়ার কথা? 330 ফিট হওয়ার কথা। একটু এই গ্রিড গুলা দেখি, এটা 329 ফিট, এটা ওকে, ঠিক আছে, 330 আর 329 মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এবার আমরা আর একটা গ্রিড দেখি। দেখেন গ্রিডের সাইজ কিন্তু সেম, দের ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। এটার গ্রিডের সাইজ 337 ফিট, এটা 329 ফিট। আচ্ছা, আর কয়েকটা গ্রিড দেখি, গ্রিডের সাইজ গুলা দেখি। এটা আবার 329 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এটাও ঠিক আছে। আর কয়েকটা গ্রিড দেখি। এটা আবার 334 ফিট। এটা আবার 332 ফিট। দেখছেন, সবগুলো গ্রিডের সাইজে কিন্তু সেম হওয়ার কথা, মানে 1 ইঞ্চি, বাস্তবে 1 ইঞ্চি, 16 ইঞ্চি গুলো 1 মাইল স্কেলে 1 ইঞ্চি গেলে 330 ফিট। দেখেন এক একটা গ্রিডের সাইজ এক এক রকমের। এটা 332 10, 332 7, এর দুটো একই। আচ্ছা, 329 ফিট। আচ্ছা, আর কয়েকটা গ্রিড দেখি। তাহলে বলেন, এই আপনার হাতে যে হার্ড কপি, এই যে পিডিএফ নকশাটা আছে, এই নকশাটা কি সঠিক? এটা আবার 327 ফিট। এটা আবার 327 ফিট। তাহলে আপনি বলেন, আপনি যদি বলেন যে ডিজিটাল মানে সঠিক, বিশাল সঠিক, মানে আমি ডিজিটালে কাজ করি, মানে এই হার্ড কপিতে তুমি কাজ করো, তুমি কিছু বোঝো না, তোমার চেয়ে আমি বেশি বুঝি, আমার মাপ বেশি সঠিক, এটা আবার 333 ফিট। তাহলে বলেন তো, এই এই এটা কপিটা কি সঠিক? তাহলে আপনি যদি হার্ড কপির উপরে যদি আপনি যদি না রাখেন, নজর না রাখেন, চোখ বন্ধ করে হার্ড কপি ছাড়া এটা ধরে কাজ করলে কি কাজটা কি সঠিক হবে? আজ থেকে 8 থেকে 9 মাস আগে একদম, আজ থেকে 8 থেকে 9 মাস আগে একদম সার্ভেয়ার, নাম বলবো না, বিখ্যাত সার্ভেয়ার, সে আমার সামনে বলতেছে, একটা প্রোগ্রামে আমার সামনেই বলতেছে যে আমার হচ্ছে রেজাল্ট অধিকতর সঠিক, আমি কম্পিউটারতে কাজ করি, কম্পিউটার কি কোনোদিন ভুল রেজাল্ট দিবে? মানুষ জন্য বুঝায় যে হলো, কম্পিউটার কি কোনোদিন সঠিক ভুল রেজাল্ট দিবে? কম্পিউটার কি কখনো ভুল হয়? ভুল হয় মানুষ, কম্পিউটার কি কখনো ভুল হয়? আমার রেজাল্ট যদি ভুল কমে, তো কম্পিউটার সব ভেঙে চুরে ফেলে ফেলে দিয়ে চলে যাবো। এভাবে বলতেছে, মানে গরম করে গলা মেজাজ দেখায়। তখন আমি তার এই জিনিসগুলো দেখাইলাম, দেখানোর পরে তার বললাম, এটা শুধু আমার কথাটা নেই, আপনার এই কথাটা যদি শুনি হয়, ভাই দেখেন তো এই জিনিসগুলো আমার ইচ্ছাগুলো আমার একটু মিলাই দেন তো। আমি তো আপনার মতো অত বুঝি না ভালো, আমার ছোট মেধাই মানে এই জিনিসগুলো একটু মনে হয়েছে আমার কাছে, একটু সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, এক মনে হয়নি। তখন তার দেখলাম, তারে বললাম কম্পিউটারটা আগে, তো সে মুচকি হাসিতে বলতেছে, আরে ভাই কথা কথা পাবলিকের সামনে বলতে যায়, আপনার কথাই বলা লাগে। বলছে, ভাই এই ধরনের চ্যালেঞ্জ করবেন না, বুঝছেন, চ্যালেঞ্জ করবেন না, আমি যদি আপনার বিরুদ্ধে থাকতাম, তাহলে কি করতাম? হয়তো সবাই দিতে পারবো, সে বলতো না আপনার মতো সবাই হোক বা না হোক, এটা বলবেন না, এটা তো ভুল কথা। আজকে তো অন্তত জানলেন, আজকে যত জানছেন, এরপরে যদি আপনি এই কথাটা আবার বলেন, তখন আমি ধরে নেবো আপনি মিথ্যা হবে। না না, সমস্যা না, এগুলা একটা হয়, এগুলা অনেক কিছুই করা লাগে, এটা তো বুঝেনি আপনারা। তো সেটাই, এই হলো বর্তমান সার্ভেয়ারদের অবস্থা। এই কম্পিউটার নিয়ে গর্ব করে, মানে সাধারণ একটা মানুষ, একজন আমিন আসছে, এই মুনি স্কেল নিয়ে আসছে, হার্ড কপি নিয়ে আসছে, মানে মানে মানুষই মনে করেন, যারা মানুষই না, মানে সহজ না, আমরা যারা কম্পিউটার আমরা সব সহযোগিতা পাবো।
তারপর আর কি ঠিক হবে?